কাজের চাপেই অসুস্থ হয়ে পড়লেন। এই আরও আপনাদের সামনে রেখেছি চণ্ডীপুরের এই আরও, তিনি ভর্তি রয়েছেন কলকাতার ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে, পিংলা বিডিও অফিসের কর্মী। চণ্ডীপুরের হাঁসচড়ার বাসিন্দা বিবেকানন্দ পাল, তিনি অসুস্থ হয়ে পড়েন, বাড়িতেই সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। তারপর তাকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় রেফার করা হয়। ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে ভর্তি রয়েছেন তিনি। এই আরও সহকর্মীদের দাবি এসআইআর এর কাজের চাপেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। উনি খুব চাপে ছিলেন, কদিন ধরে আমরা শুনছি একটু চাপে ছিলেন। তো ওনার আন্ডারে প্রায় 40 জন বিএলও আছে শুনেছি আমি। এগুলা সকালে আজকে 6:30টার সময় অসুস্থ হয়ে গেছে, সিটি স্ক্যান করেছে, ব্রেনের একটু সমস্যা হয়েছে, চোখের আইবলটা বসে গেছে, মানে কোনো রকম মানে রেসপন্স নেই। হ্যাঁ, প্রেশার ছিল, একটু বিএলের কাজ করছিল, ইলেকশনে এতে প্রেশার ছিল। তারপরে এসে শুয়েছে, আর কথা বলছে না। স্ট্রোক কি না আমরা তো কনফার্ম বলতে পারছি না, কোনো ডাক্তার যতক্ষণ না স্ট্রোক বলছে তো আমরা তো স্ট্রোক বলছি। এখন তো মানে উনি অবজার্ভ হয়ে আছে, ডাক্তারের আন্ডারে আছে। এখন প্রেশারটা তো সব কিছু সবাই সমান নিতে পারে না, সেটাও হতে পারে। টেনশন মানে কাজের টেনশন, হ্যাঁ স্যার, স্যার কাজের টেনশন, তারপরে নিজে একটা জব করে তার একটা টেনশন। সকালে শুয়েছিল, মানে টয়লেটে গেছিলো, তারপরে এসেই এই হচ্ছে যে আর কোনো সাড়া নেই। হ্যাঁ, তারপর থেকে এই যে অসুস্থ হয়ে মাথায় জল টল দিয়ে এই হসপিটালে নিয়ে আসা হলো, ওখানে কথাই বলতে পারছে না, এরকম সমস্যা। কেন অসুস্থ হয়ে গেল কেন হঠাৎ করে? সেটা বলতে পারবো না, সেটা আমি তোর কাছে ছিলাম না, আমি এটা শুনেছি। হঠাৎ করে খুব টেনশানে ছিল, এটা জানি। কাজের প্রেশার খুব ছিল, এটা কাজের প্রেশার, ওই ও যে কাজ করে এসআইআর এর কাজের প্রেশার ছিল খুব। এদিকে অসুস্থ হয়েও এসআইআর এর কাজ করে চলেছেন একজন বিএলও। পূর্ব বর্ধমানের ভাতারে এসআইআর এর কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছিলেন বলে অভিযোগ। অসুস্থ হওয়ার পরও ফর্ম ডিজিটাইজেশন সহ অন্যান্য কাজ তিনি করছেন। 19 নম্বর বুথের বিএলওকে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রথমে ভর্তি করা হয়। চিকিৎসায় সুস্থ হয়ে সকালেই ফের বিএলও কাজে যোগ দেন রবীন্দ্রনাথ রায়। পরিষ্কার করে দিয়ে বলতে চাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আমরা কিন্তু এই স্যারের প্রক্রিয়ার বিরুদ্ধে নই, কিন্তু যেভাবে করা হচ্ছে সেই প্রক্রিয়ার বিরুদ্ধে। খুব তাড়াতাড়ি এই বলে দিলাম 4 নভেম্বরের মধ্যে আমরা আরম্ভ করে দেব স্যারের প্রক্রিয়া, 4 ডিসেম্বরে শেষ হবে এনিউমারেশন ফর্ম নেওয়া, তারপরেই 9 তারিখে খসড়া তালিকা বেরিয়ে যাবে, তারপরেই সব অবজেকশন নিয়ে 31শে জানুয়ারি বেরিয়ে যাবে, যার অবজেকশন তার হিয়ারিং হয়ে যাবে 31শে জানুয়ারির মধ্যে শুনানি, আর তারপরেই 7ই ফেব্রুয়ারি খসড়া লিস্ট বেরোবে। আমরা বারবার বলেছিলাম যে এটা হয় না, এটা হতে পারে না, কারণ যে প্রক্রিয়া আগে প্রায় 2 বছর সময় লেগেছে, সেই প্রক্রিয়া হঠাৎ 1 মাস 2 মাসের মধ্যে কি করে শেষ হয়ে যায়। কালকে কথা আমরা গতকালও বলেছি, আগেও বলেছি, আমাদের সাংসদের দল, প্রতিনিধি দল গেছে, কিন্তু আমরা দেখলাম কি হঠাৎ নির্ঘণ্টের একটা পরিবর্তন হয়ে গেল। এখন কি হলো, 1 সপ্তাহ করে পিছিয়ে দেওয়া হলো, অর্থাৎ 4 তারিখ যেটা শেষ হওয়ার কথা ছিল সেটা 11 তারিখ, যে খসড়া তালিকা 9 তারিখ বার করার কথা ছিল 9ই ডিসেম্বর সেটা 16ই ডিসেম্বর, যেটা হিয়ারিং শেষ হওয়ার কথা ছিল 31শে জানুয়ারি সেটা হয়ে গেল 7ই ফেব্রুয়ারি, আর পূর্ণ তালিকা অর্থাৎ ফাইনাল লিস্ট সেটা বেরোবে কবে, 7 তারিখ বলেছিল 14ই ফেব্রুয়ারি, একদম ভ্যালেন্টাইন ডেতে। তো বুঝুন এখন, তাহলে স্বীকার করা হলো যে প্রক্রিয়াটা, যে সময়সীমা বাধা হয়েছিল সেটা ঠিক নয়। তৃণমূল কংগ্রেস সঠিক কথা বলেছে, এটা তো প্রকারান্তরে এটা তো স্বীকার করা হলো নাকি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।